আর একটা ম্যাথ আছে, এই যে আমরা যে রুমের মধ্যে আলো পাই না ঠিক মতন, গার্লফ্রেন্ডের সাথে ঠিক মতন কথা বলতে পারি না, অন্ধকার দেখা যায় ভিডিও কলে, তাই না? পরে আমাদেরকে অভিযোগ করে তোমাকে দেখা যাচ্ছে না, আর বাল্বের নিচে যাও, বাল্বের নিচে গেলে আবার ঝামেলা, বাল্ব থাকে দেয়ালের সঙ্গে, পাশের রুমে বাবা মা থাকে, শুনতে পারে। পরের দিনে তো একজন ঝাড়ু দিয়ে বাড়াই, আর একজন কি করে স্যান্ডেল দিয়ে পিটায় না। তো এইগুলো সমস্যা রোধ করার জন্য আমরা নিজের রুমের লাইটিং স্কিম নিজের থেকেই করবো, যে কোথায় কত ওয়াটের বাল্ব লাগালে কি রকম আলো পড়বে, ঠিকভাবে আমাকে দেখা যাচ্ছে কিনা, তাই না? তো এগুলা আমাদের রুমে কত লুমেন আলো প্রয়োজন, এতে করে কতটি বাতির প্রয়োজন, কত ওয়াটের, এবং এই বাতিগুলো কোথায় কোথায় কিভাবে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এই জায়গায় একটা ম্যাথ দেখে দিতেছি আপনাদেরকে। এই জায়গাতে একটা প্রশ্ন দেওয়া আছে যে 30 গুণন কত আছে 12 গুণন 5 মিটার বিশিষ্ট একটি কক্ষকে 120 লুমেন পার বর্গ মিটার আলোকিত করতে হবে। এর ইউটিলাইজেশন ফ্যাক্টর 90% এবং অবচয় ফ্যাক্টর, ইউটিলাইজেশন ফ্যাক্টর ইউএফ দিয়ে প্রকাশ করে, আর অবচয় ফ্যাক্টর ডিএফ দিয়ে প্রকাশ করে, যাকে বলে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর। এবং 40 ওয়াটের টিউবলাইট, এর দক্ষতা 60 লুমেন, মানে 40 ওয়াটের যে টিউবলাইটটা আছে এটা থেকে 60 লুমেন আলো বের হয়। আর আমার রুমে কত 120 লুমেন পার বর্গ মিটার, আর এটা কত লুমেন পার ওয়াট, তাই বলছে। ঠিক আছে, প্রত্যেক ওয়াটে মানে আজকে আমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং সাবজেক্টের সেমিস্টার ফাইনাল প্রস্তুতির জন্য যতটুকু প্রয়োজন আপনাদের পরীক্ষায় সর্বোচ্চ কমন থাকবে ইনশাল্লাহ। সম্পূর্ণ ক্লাসটা দেখতে আজকের এই সাবজেক্টের ক্লাস নেবেন মোহাম্মদ সাকিব আহমেদ ভাই। উনি হচ্ছে মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড, মিস্ট গাজীপুর, ডুয়েটের পাশে একটা পলিটেকনিক আছে, ওই পলিটেকনিকে উনি শিক্ষক। আজকে ওনার থেকে আপনারা শিখবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো কিছু শিখবেন, এবং এইখানে যতটুকু আপনাদের পড়াবে সর্বোচ্চ কমন পাবেন। স্যারের কাছ থেকে আমরা শিখবো ইনশাল্লাহ এখন। তাহলে আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন, এবং আপনারা কে কোথায় থেকে ক্লাসটা দেখতেছেন, কোন পলিটেকনিক থেকে, একটু লিখে কমেন্ট করুন। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনারা যে কয়জন আছেন এবং আপনাদের ফ্রেন্ডকে উৎসাহিত করেন, সবাইকে শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আমরা সাজেশন মূলক একটা ক্লাস নিব আজকে, যেহেতু আমাদের সামনে পরীক্ষা। আমরা কি জানি, ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকতো পরীক্ষা, তা পরীক্ষা জিনিসটাই আমাদের জীবনে সবচেয়ে বড় একটি বিরক্তিকর জিনিস। যেমন বিরিয়ানির মধ্যে এলাচি আমরা পছন্দ করি না, এরকম পড়াশোনার মধ্যে আমরা এক্সাম পছন্দ করি না। তা আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাইফের পরীক্ষা, প্রতিনিয়তই পরীক্ষা। আজ ক্লাস টেস্ট, পরের দিন মিড সেমিস্টার, পরের দিন কুইজ টেস্ট, তারপর দিনে সেমিস্টার ফাইনাল, তারপর দিনে জীবনী শেষ। এইরকম একটা ব্যবস্থার মধ্যে দিয়ে চলে। সো আমরা পরীক্ষা থেকে ভয় পাবো না, আমরা কিছু কিছু টার্গেট নিয়ে পড়াশোনা করব। প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখব যে এই ধরনের প্রশ্ন হয়, সেখান থেকে আমরা প্রশ্নগুলো একটার পরে একটা সিকোয়েন্সলি সাজিয়ে নিয়ে আমরা পড়াশোনা করব। সিলেবাসটা যাতে গুছিয়ে নিয়ে পড়ানো যায়, এইরকম ভাবে আমরা ট্রাই করব সবাই ইনশাল্লাহ। আমাদের যেহেতু খুব অল্প সময় আর বেশি দিন নেই, পরীক্ষা আর কিছুদিন পরেই, সেই জন্য করে আমরা একটা ফ্রি সাজেশন মূলক ক্লাসের আলোচনা করছি। এখানে আপনাদেরকে জাস্ট প্রশ্নগুলো দেখে দেওয়া হবে, আর দুই একটা প্রশ্ন না। সো আমরা প্রথম থেকে প্রশ্নগুলো দেখে দিব, তারপরে আমরা যদি দুই একটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন আসে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, যে এটা এইভাবে সলভ করতে হয় আমরা। কারণ প্রশ্ন যদি আমি প্রত্যেকটাই সলভ করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর এই বরাবর এখানে এক জোড়া, ঠিক আছে। তারপরে এই বরাবর এখানে এক জোড়া, এইটা আবার ছোট এঁকে ফেলছি। এই বরাবর এখানে এক জোড়া, এই বরাবর এখানে এক জোড়া, এই বরাবর এখানে এক জোড়া। দেখেন হয়ে গেছে, ঠিক আছে। 12টা লাইট, 1 2 3 4, 3 4 12টা লাইট আপনারা এইভাবে বিন্যাস করে নেবেন। হ্যাঁ, এই অধ্যায়ের আলোচনা এইটুকুই। এখন আমরা নেক্সট দিকে যাই, যেহেতু আমাদের সময় ওয়েস্ট হয়ে যাচ্ছে হয়তো বা অনেক। আপনাদের আবার পড়াশোনাও আছে, আপনারা ভদ্র মানুষ, পড়াশোনা করবেন, খাওয়া দাওয়া করবেন, আবার রাতও গভীর হয়ে যাবে অনেক, আবার সকালবেলা উঠতে হবে, আবার কারো আবার এক্সট্রা সময় দিতে হয় কাউকে।
তাহলে দেখেন এখন 4 নাম্বার কি বলছে, বৈদ্যুতিক লোড, বৈদ্যুতিক পরিবাহীর বহন ক্ষমতা ও আকার নির্ণয়, তাই না? এই জায়গা থেকে একটা প্রশ্ন আছে আপনার, এই যে আমরা কি বললাম, চার অধ্যায় না, এই জায়গায় দেখেন, এই জায়গায় পরিবাহীর সাইজ নির্ধারণে কি কি বিষয় বিবেচনা করতে হয়, এটা একটা অতি সংক্ষিপ্ত। পরিবাহীর সাইজ নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করতে হয়, এটা একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে লাইটিং সার্কিটের ওয়াট কত, ঠিক আছে। তারপরে আপনার মানে লোড কত প্রকার, বৈদ্যুতিক লাইটিং সার্কিট 3 ধরনের সার্কিট ব্যবহার হয়, লাইটিং সার্কিট, পাওয়ার সার্কিট, এইরকম, ঠিক আছে। লাইটিং সার্কিটের কত ওয়াট, এইটা একটা প্রশ্ন। তারপর পাওয়ার সার্কিটের কত ওয়াট, এইগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর তারের সাইজ নির্বাচনের ধাপসমূহ, এইটা একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলা কমন প্রশ্ন। তারপর দেখেন সুইচ কেন নিউট্রালে সংযোগ করা হয় না, এটা একটা কমন প্রশ্ন। তারপরে আরেকটা প্রশ্ন আছে যে আপনার অনেক সময় দেওয়া থাকে ওই 3 গুণন 7 অবলিক 0.036, এইরকম একটা প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে। এই প্রশ্নটা আপনারা একটু কালেক্ট করে নিন যে এই প্রশ্নটা মানে এইটা দ্বারা বুঝাইছে কি, 3 গুণন 7 অবলিক 0.036 এইরকম বুঝাইছে কি, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাতে তারের সাইজ নির্ধারণ করব কিভাবে, এইটার একটা, এই যে পরিবাহী সাইজ নির্ধারণ, এইটার থেকে তেমন প্রশ্ন হয় না। আপনারা দেখেন যখন আপনারা তারের সাইজ নির্ধারণ করবেন তখন আমরা কি, একটা লোড আছে আমাদের, ধরেন একটা লোড আছে 50 ওয়াটের, একটা কোনো বাল্ব আছে বা কিছু আছে, ঠিক আছে, 50 ওয়াটের, বা ধরলাম আমার 800 ওয়াটের কোনো একটা বৈদ্যুতিক আয়রন আছে, এইটার আমি তার তার লাগাবো, ঠিক আছে। এন্ড ভোল্টেজ হলো 220 ভোল্ট দেওয়া আছে, হ্যাঁ। তাহলে আমার কারেন্টের উপর নির্ভর করবে আপনার হলো যে, আমরা জানি কি পি ইকুয়াল টু ভিআই, এটা হলো পাওয়ার 800 আর ভির মান কত 220 ভোল্ট, এই যে আই, এই কারেন্টের মানের উপর নির্ভর করে তারের সাইজ, যে তারটা কত কারেন্ট বহন করতে পারবে। তাহলে আমরা আই বের করবো কিভাবে, এই যে 800 ডিভাইডেড বাই 220, এইটা কত আসছে 3.636 অ্যাম্পিয়ার আসছে না। এইটা কি করবো আমরা, 6.636 আসছে। এইটার সঙ্গে আমরা কি করবো, তারের সাইজ যখন নির্ধারণ করতে যাব তখন এর সঙ্গে আমরা 1.25 গুণ বেশি দিব, ঠিক আছে। তারের সাইজ নির্ধারণ করার জন্য 1.25 গুণ বেশি নিব আমরা, ঠিক আছে। তারের সাইজ নির্ধারণ করার জন্য কারেন্টের মান 1.25 গুণ আমরা বেশি নিব, এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। এত অ্যাম্পিয়ার আমরা এই তারের সাইজ নির্ধারণ করার সময় 1.25 গুণ বেশি নিব, এটা মনে রাখবেন। তারপরে যদি এসি লাগানো থাকে আমাদের মানে রুমে, এই এসির ক্ষেত্রে বা ফ্রিজের ক্ষেত্রে আমরা তখন 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা, এই জায়গার যা কারেন্ট আছে তার সঙ্গে 2 দ্বারা গুণ করব। আগে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদের বাসার ভিতরে পাওয়ার কত আছে বা ওই লোডটার পাওয়ার কত, সেইটার কারেন্ট বের করে তার সাথে 1.25 দিয়ে গুণ দিব। বা যদি আমাদের এসি লাগানো থাকে বা আপনাদের দেখা যায় না, এই যে দেখা যাচ্ছে তো, ধন্যবাদ ধন্যবাদ, আমি রোমান্টিক মানুষ, তো অসংখ্য ধন্যবাদ আপনার। আচ্ছা আমরা সামনের দিকে আগেই দেখি। তাহলে আমরা এইটার সঙ্গে আমরা কি করব, যদি আমরা তারের সাইজ বের করতে চাই সচরাচর 1.25 দিয়ে গুণ করব। আর যদি আমাদের কোনো এসি বা ফ্রিজ লাগানো থাকে সেইটার যদি আমরা তারের সাইজ নির্ধারণ করতে চাই আমরা 2 দ্বারা গুণ করব। আর কত, সর্বোপরি একটা মেইন সুইচ লাগাতে হয় বাসায়, তাই না, মেইন সুইচ। এই মেইন সুইচের সাইজটা যখন আমরা নির্ধারণ করব তখন আমাদের বাসায় মোট কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এইটা সঙ্গে আমরা 2 দ্বারা গুণন করব, মানে 200% নিব। যা কারেন্ট আছে তার 200% নিব আমরা, ঠিক আছে। যা কারেন্ট আছে তার 200% আমরা বেশি করব। যখন মেইন সুইচের সাইজ নির্ধারণ করব আমরা তখন 200% আমরা বেশি নিব বা 2 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। তারপর দেখেন এই অধ্যায়ের এইরকমই আপনি প্রথমে লোডের হিসাব করতে হবে। তারপরে আর একটা প্রশ্ন আমি শিখে দিতে পারি আপনাদেরকে।
আর একটা প্রশ্ন আপনাদেরকে শিখিয়ে দিতে পারি আমি। দেখেন এই জায়গা তারের সাইজের একটা টেবিল দেওয়া আছে আপনাদের বইয়ে। দেখেন এই যে কপার পরিবাহী বা অ্যালুমিনিয়াম পরিবাহী, ঠিক আছে, এই জায়গা কত অ্যাম্পিয়ারের জন্য কত কারেন্ট প্রবাহিত হবে, কত অ্যাম্পিয়ার, কোন তারটা কত অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারবে, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গায় তারের সাইজ দেওয়া আছে। এইটা লাগে অনেক সময় তারের সাইজ নির্ধারণ করতে গেলে, এটা মুখস্থ করতে হবে। 5 অ্যাম্পিয়ারের নিচে কোনো তারই পাওয়া যায় না বাজারে। এইটা মনে রাখবেন যে তার কারেন্ট যদি 5 অ্যাম্পিয়ারের নিচেও হয় তখন আমাকে 5 অ্যাম্পিয়ারের নেওয়া লাগবে, এছাড়া করার কিছু নেই। এই জায়গায় দেখেন এই যে কোর ভিত্তিক দেওয়া আছে, তারপরে এই যে তারের ব্যাস বা খেয়াই দেওয়া আছে। এইটা কিন্তু আপনার এই যে ওয়্যার গেজের মাপে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু বাজারে এখন এই যে 336, তারপরে আপনার এই যে 329, তারপরে এই যে 144 এইরকম ধরনের তার পাওয়া যায় না। এখন যেটা হয় সেইটা হলো RM নাম্বার, ঠিক আছে। এইটা RM নাম্বার, RM নাম্বারে দেয়। RM এর পূর্ণরূপ হলো রাউন্ড পোল মাল্টি কন্ডাক্টর। তাহলে আমরা একটা তারের RM কিভাবে বের করব এইটা আমরা শিখে দিচ্ছি আপনার। যে ধরেন আমার একটা 10 অ্যাম্পিয়ার তার, সেইটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে তার দিয়ে, সেইটার আমি কি করব, এই জায়গায় দেখেন 10 অ্যাম্পিয়ারে কত তার লাগতেছে 322, যার 3 দেওয়া আছে কত 0.029। এটা কি 3টা কোর থাকবে তারের ভিতরে, আর প্রত্যেকটা কোরের ব্যাস হলো 0.029, তাই বুঝাইতেছে এইটা দ্বারা, ঠিক আছে। প্রত্যেকটা কোরের ব্যাস হলো 0.029। এটা কিন্তু কপার পরিবাহীর ক্ষেত্রে কপার দিয়ে যে তারটা তৈরি হয়েছে, ঠিক আছে। আবার যেটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু এটা হবে না। অ্যালুমিনিয়ামের জন্য আলাদা ধাপ আছে। এই যে দেখেন আপনার বই লেখা আছে অ্যালুমিনিয়াম পরিবাহী, এইটা দেখে নিন। হ্যাঁ, আমার পরিচয় তো দেয়াই আছে। দেখেন আমার নাম সাকিব আহমেদ। আমি গাজীপুরে একটা সুনামধন্য পলিটেকনিক, মডেল ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড গাজীপুর, MIST বলে যেটাকে, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রায় পাশেই। এই জায়গায় জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছি প্রায় অনেকদিন হলো, ঠিক আছে। আর আমি এই অনলাইনে ক্লাস করাই। সো দেখেন এখন তাহলে আমরা কি করব, RM বের করা শিখবো। আমাদেরকে বলছে কি 10 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য 0.029 এত সাইজের তার লাগবে, তাই না, এত সাইজের তার লাগবে। কিন্তু আমাদের বাজারে এখন এইটা যায় বললে অনেকে পারে না, তাই না, অনেক মানে দোকানদাররা পারবে না যে এটা তো আমি বুঝতেছি না, তাই বলবে। আপনি যখন RM নাম্বার বলবেন সঙ্গে সঙ্গে বলবে দিয়ে দিতেছি, ঠিক আছে। তাহলে এটার থেকে আমরা RM এ কনভার্ট করবো। এটা আমি কি বলছি, প্রত্যেকটার ব্যাস হলো যে এত ইঞ্চি করে, ঠিক আছে। এটা হলো ইঞ্চিতে আছে, প্রত্যেকটার ব্যাস এত ইঞ্চি করে। হ্যাঁ, প্রত্যেকটার ব্যাস এত ইঞ্চি করে। হ্যাঁ, ডিপ্লোমা আমি বগুড়া থেকে করছি, বগুড়া, ঠিক আছে। এত এত প্রত্যেকটার ব্যাস এত ইঞ্চি করে। তাহলে আমরা এটা কি করব, RM এ কনভার্ট করবো। RM এ কনভার্ট করতে গেলে প্রথমে আমার ক্ষেত্রফল লাগবে, ঠিক আছে। প্রথমে আমার ক্ষেত্রফল লাগবে। এই ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, πd²/4, কারণ তার একটা বৃত্তাকার জিনিস। এই যে দেখেন তার একটা বৃত্তাকার জিনিস, এই যে তার গোলাকার, ঠিক আছে, বৃত্তাকার। এই বৃত্তার ক্ষেত্রফলের সূত্র πd²/4। তাহলে এইটার মান আমাকে মিলিমিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আমরা জানি 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এটা আমাকে মিলিমিটারে কনভার্ট করে নিতে হবে। আমরা জানি 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। তাহলে আমরা কি করব, এটা যদি আমরা মিলিমিটারে নিতে চাই তাহলে কত আছে, 0.029 ইকুয়াল ইন্টু 25.4, তাই না। তাহলে দেখেন এটা কত আসে, 0.029 25.4, তাহলে 0.7366 মিলিমিটারে আসলো না। এইটা কিসের মান, ডির মান। এখন এই জায়গায় বসান, এইটা আমরা জানি কি πd²/4। তাহলে ডির মান কত, 0.7366 স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে কত আসে, এই যে পাই দিলাম গুণন, আমরা যেটা এই যে ডির মান বসাইলাম 4, কত আসছে 0.426 না 6 মিলিমিটার স্কয়ার। এখন এইটার সাথে আমরা
3 দ্বারা গুণ করব, এই যে 3টা আছে এই 3 দ্বারা আমরা গুণ করব, তাহলে আমরা RM নাম্বারে চলে যাব। ঠিক আছে, কত RM এর তার হবে গুণন 3, এই যে দেখেন 1.27 আর সেই জায়গা, তাহলে 1.27 এইটা সর্বসম লেখা যায় 2 RM। ঠিক আছে, এত সাইজের তার আমাদের লাগবে। ঠিক আছে, আমরা তাহলে RM নাম্বার বের করা শিখলাম, যে একটা তারের RM কিভাবে নির্ধারণ করে, 2 RM এর তার লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গা যদি বলে তারের সাইজ কত, আমরা কারেন্ট বের করে সেই অনুযায়ী এইটা চার্টটা আমরা মুখস্থ রাখবো। একটা চার্ট মুখস্থ রাখলেই হবে, কপার পরিবাহী মুখস্থ রাখলেই হবে, অত বেশি লাগে না। ঠিক আছে, আমরা এইটা মুখস্থ রাখবো যে কত অ্যাম্পিয়ার যে কারেন্টের জন্য কত সাইজের তার ব্যবহার হচ্ছে। আর যদি আমরা এই জায়গাতে ইঞ্চির থেকে যদি RM এ কনভার্ট করি, তাহলে আমরা এই যে এই ফর্মুলা আকারে করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা নেক্সট অধ্যায়ের দিকে যাই। নেক্সট অধ্যায় কি বলছে, 5 অধ্যায়, তাই না? এই 5 অধ্যায়টা দেখেন বৈদ্যুতিক ওয়্যারিং বলছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনারা কোন কোন পলিটেকনিক থেকে আসেন জানি, আমি জানি না ঠিক মতো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা বগুড়া পলিটেকনিকের যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন দেখি। আর 5th সেমিস্টারের কোর্স সম্বন্ধে আমরা বলে দিব ইনশাল্লাহ শেষে, এই বইয়ের মানে সাজেশন দেওয়া শেষে আমরা বলে দিব। যারা বগুড়া পলিটেকনিকে আছে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, দেখেন আমরা 5 অধ্যায়ে চলে আসছি না, অনেকে কমেন্ট করছিল যে 5 অধ্যায়টা দেখে যান, 5 অধ্যায়টা দেখে যান। আচ্ছা, আমরা 5 অধ্যায় দেখি। হ্যাঁ, দেখেন 5 অধ্যায় কি, ওয়্যারিং। ঠিক আছে, এই যে আমি যেগুলো বলছিলাম এইটার থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে ডিপিআইসি টিপিআইসি এর আগের অধ্যায়গুলো যে যা ছিল এখানেও তাই আছে, দেখেন দেয়া আছে ওই প্রশ্নই। তারপরে আপনার এই যে লাইটিং সাব সার্কিট, তারপরে আপনার পাওয়ার সার্কিটের এগুলো কি, এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন একই প্রশ্নই। ঠিক আছে, কিন্তু এই জায়গাত আলাদা কি জিনিস আছে, এই জায়গাতে আপনার এই যে বৈদ্যুতিক কিছু ইকুইপমেন্টের সংকেত দেওয়া আছে বা আপনার প্রতীক এগুলো আঁকতে দিবে। তারপরে আপনার এই যে ইস্টিমেটের সামারি শিট তৈরি করেন, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন, যে ইস্টিমেটের সামারি শিট তৈরি করেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দেখেন যারা বই নিয়ে বসে আছেন বই একটু মার্ক করে নেবেন। তারপরে একটা তারপরে এই যে আমরা যে ওয়্যারিং করি, বৈদ্যুতিক ওয়্যারিং বিভিন্ন ধরনের ওয়্যারিং আছে, মানে ওয়্যারিং কি কি ধরনের এটা একটা প্রশ্ন আছে। তারপরে আপনার এই যে কি করে বলে, এই আপনার চ্যানেল ওয়্যারিং, তারপরে কনসিল কন্ডুইট ওয়্যারিং, তারপরে সারফেস কন্ডুইট ওয়্যারিং, এগুলা কিভাবে করবেন, এগুলা ধাপগুলো আছে, এগুলা পড়ে নেবেন অবশ্যই। এগুলা সংক্ষিপ্ত আকারে দেয়। যেমন এই জায়গাতে একটা প্রশ্ন আছে, ওয়ার্কশপ বা মেশিন শপে কোন ধরনের ওয়্যারিং করা হয় এবং কেন করা হয়। ওয়ার্কশপ বা মেশিন শপে সারফেস কন্ডুইট ওয়্যারিং করা হয়, এটা কি জন্য করা হয়, একটা প্রশ্ন আছে আপনাদের সংক্ষিপ্ত, এটা পড়বেন। তারপরে আপনার আছে যে এই যে একটা বিল্ডিং এর ওয়্যারিং শেষে কিছু কিছু টেস্ট করা হয়, আপনার কন্টিনিউটি টেস্ট, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, তারপর পোলারিটি টেস্ট, আর্থিং টেস্ট, আর্থ কন্টিনিউটি, কন্ডাক্টর রেজিস্ট্যান্স টেস্ট। ঠিক আছে, এই একটা প্রশ্ন আছে, এটাও আঁকে নেন আপনারা। তারপরে দেখেন এই যে আর্ট টেস্টারের সাথে কিভাবে আর্ট টেস্ট করে, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, আর্ট টেস্টারের সাথে কিভাবে, এইটা তেমন একটা ইম্পর্টেন্ট না। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে আপনার এই যে মোটর ওয়াইন্ডিং শেষে করণীয় টেস্টের নাম লিখো, মোটর ওয়াইন্ডিং শেষে করণীয় টেস্টের নাম লিখো। ঠিক আছে, মোটর ওয়াইন্ডিং শেষে করণীয় টেস্টের নাম লিখো। আর এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনারা দেখেন, এই যে এইটা আঁকানো শিখবেন আপনারা। দেখেন এই যে একটা বিল্ডিং এর লেআউট ডায়াগ্রাম আঁকতে বলে এরা, বুঝতে পারছেন, এটা হোক একতলা বা 20 তলা, এই যে লেআউট ডায়াগ্রাম এটা আঁকানো শিখবেন। ঠিক আছে, এটা একটা কমন প্রশ্ন, এই প্রশ্নটা আসে অনেকবারই। দেখেন এই প্রশ্নটা, এইটা আঁকানো শিখবেন, এটা খুবই সহজ। যে আপনার বাড়ি আপনি কিভাবে সাজাবেন, যে আমি এই পাশে এই মাস্টার বেড দিলাম, যে এই পাশে আমার বাবা মা থাকবে, এই পাশে একটা বেডরুম, বাসার অন্য মেম্বাররা থাকবে, এই পাশে একটা আর একটা রুম দিলাম যে এটাতে আমি থাকবো, সাথে একটা অ্যাটাচ বাথরুম দিলাম, যে আমরা আবার
অন্য রুমে চলাফেরা করতে পারবো না, আমরা রাত্রের বেলা আমাদের যে রুমের সঙ্গে যে অ্যাটাচ আছে সেইটাতে যাব, আমি এই রুম দখল করে ফেললাম, এইরকম। ঠিক আছে, আপনারা এইরকম ভাবে লেআউট ডায়াগ্রামটা আঁকবেন। প্রথমে একটা রুম আঁকে নিবেন, মানে একটা চারখানে বর্ডার দিবেন, তার ভিতরে আপনারা এইরকম করে আঁকে নিয়ে এই যে দেখেন শুধু লেআউট এইভাবে টেনে দিবেন যে এই জায়গায়, আর পরে যায় মার্ক করে দিবেন যে এইটা এই জায়গাতে এটা প্রথমে একটা কি এনার্জি মিটার লাগে, তারপর সেই জায়গা থেকে কোথায় যায় মেইন সুইচ যায়, সেই জায়গা থেকে কোথায় যায় ডিস্ট্রিবিউশন বোর্ড, সেখানে কি বাসবার থাকে, তারপর সেই জায়গা থেকে যায় সুইচ বক্স, তাই না? এই সুইচ বক্স বিভিন্ন ধরনের সুইচ বক্স বিভিন্ন রুমে, অনেক রুমে আছে, আবার রুমগুলোতে আবার কি লাগে, পাওয়ার সকেট লাগে, 2 পিন সকেট, 3 পিন সকেট, তারপরে রুমগুলোতে ফ্যান লাগে, বাল্ব লাগে, এগুলাতে তার টেনে দেওয়া লাগে। ঠিক আছে, এই যে এইভাবে আঁকানো শিখবেন। এইটা এই অধ্যায়ের এইটুকু পড়লেই ইনশাআল্লাহ চলবে। হ্যাঁ, কমেন্ট করতে থাকেন আপনারা। আর আমরা প্রায় শেষের দিকে চলে আসতেছি, যারা জয়েন করেনি এখনো আপনাদের ফ্রেন্ডদেরকে জয়েন করতে বলেন। হ্যাঁ, সার্ভিস কানেকশন, এটার থেকেও একটা প্রশ্ন আছে, সার্ভিস কানেকশন কি জিনিস, এটা একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সার্ভিস কানেকশন কি, এইটা আপনারা পড়বেন। আর সার্ভিস কানেকশনে কি কি যন্ত্রপাতি ব্যবহার হয় এটা পড়লে পড়েন, না হলে এটা না পড়লে অতটা ক্ষতি নাই। এই আর্থিং এর অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এই জায়গা থেকে একটা এস্টিমেট থাকবে। ঠিক আছে, আর্থিং এর অধ্যায়ের থেকে একটা এস্টিমেট থাকবেই। পাইপ আর্থিং আছে, রড আর্থিং আছে, তারপরে পাইপ আর্থিংই বেশি দেয়, বলে যে 1 তলা বা 20 তলা বিল্ডিং এর আপনারা করেন, ইস্টিমেট করেন, আর্থিং এর ইস্টিমেট করেন। তাই এই জায়গা থেকে আপনারা একটা ইস্টিমেট করেন। ইস্টিমেটের মূল বিষয়টা হলো, যারা ব্যবহারিক ক্ষেত্রে আপনারা করছেন একবারে ফিল্ডে, তারা সবাই মনে হয় যন্ত্রপাতির সঙ্গে পরিচিত, তারা জানেন যে এই যন্ত্রপাতি লাগবে, তাই না? এই যন্ত্রপাতি লাগবে। আর যারা করেন নাই, যারা অপরিচিত, তারা কি করবেন, তারা আপনারা এই বইয়ে যা আছে শুধু এই সরঞ্জামগুলোর নাম মুখস্থ করবেন, আর এই যে কত পিস করে কোনটা লাগবে এইটার মুখস্থ করবেন। ঠিক আছে, হ্যাঁ। এই জায়গাতে আর্থিং এর থেকে একটা প্রশ্ন আসবে, আর্থিং এর অধ্যায় ভালো করে পড়বেন। এই জায়গাতে ইস্টিমেট আছে, তাই এই ইস্টিমেটটা মুখস্থ করবেন। দেখেন সবগুলোরই প্রায় 12টা করে আইটেম আছে। এই যে প্রথমটা দেখেন, এই যে 12টা আইটেম আছে, 12টা আইটেম আছে আর্থিং এর, সবগুলোতেই প্রায় 12টা আইটেম আছে। দেখেন এই যে প্রথমটাতে 12টা আইটেম আছে, তারপরটা এই যে 1 থেকে শুরু হয়েছে, এই যে এই পাশটা শেষ হয়েছে, 12টা আইটেম আছে। এরকম ভাবে আপনারা মুখস্থ করবেন, শুধু আইটেম গুলোর নাম মুখস্থ করবেন, আর কত পিস করে লাগবে এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, আর টাকাটা আপনি আপনার বাবার ব্যাংকের যত টাকা আছে সব টাকায় বসিয়ে দিবেন, ওই জায়গার সমস্যা নেই, আপনার টাকা হিসাব করবে না কেউ। হ্যাঁ, আর এস্টিমেট শেষে আপনারা কি করবেন, এই যে একটা সামারি শীট তৈরি করতে হয়। এটার থাকে কি, সামগ্রিক মূল্য, ইনস্টলেশন চার্জ, তারপরে কন্ট্রাক্টরের লাভ, ওভারহেড চার্জ, তারপরে ভ্যাট, এইটা। ঠিক আছে, এই যে প্রথমে আমাদের এত টাকা খরচ হয়েছে, আর বাকি যেগুলো আছে আমাদের, এই ইনস্টলেশন চার্জ 5,000 টাকা, এটাও ফিক্সড। আর এই যে কন্ট্রাক্টরের লাভ 10%, এই 10%টা হবে এই যে আপনার এই জায়গায় আছে কত, 11,660 টাকা। এই 11,660 টাকার 11,660 টাকার 11,660 টাকা 10% করবেন, আর ওভারহেড চার্জ আবার এইটার 11,660 টাকার এইটার 5% করবেন, না তারপর 4.5% করবেন, এইরকম ভাবে করে নেবেন। ঠিক আছে, হ্যাঁ। এইটা আসবে বলতে কি, আর্থিং এর অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই, আপনার এই এস্টিমেট আসবে, না হলে আপনার আর্থিং মানে পাইপ আর্থিং বা আপনার এই যে প্লেট আর্থিং এর বর্ণনা আসবে। ঠিক আছে, এই অধ্যায়টা আপনারা ভালো করে পড়বেন। বুঝা গেছে? দেখেন তারপরে এই যে 10 তলা বিল্ডিং বলেন আর 20 তলা বিল্ডিং বলেন, একই। দেখেন এই যে 12টা করে আইটেম ইউজ হয়েছে, 12টা করে আইটেম ইউজ হয়েছে। ঠিক আছে, 12টা করে আইটেম ইউজ হয়েছে। আপনারা এটা মুখস্থ করবেন। কি বলছি আমি, শুধুমাত্র এই যে ইকুইপমেন্ট গুলো লাগবে সেইটা, আইটেম গুলোর নাম, আর কোনটা কত পিস করে লাগবে এইটা মনে রাখবেন। আর টাকা বললাম তো, আপনাদের ব্যাংকে যত টাকা আছে সব বসাবেন এই জায়গায়, সমস্যা নেই। ওনারা টাকা নিতে আসবে না, শুধু দেখবে যে আপনি কি রকম হিসাব করতে পারছেন, তারপরে আপনি কত টাকা মেরে দিতে পারছেন। এইটা আমরা যাই হোক অসাধুর মতন আচরণ করবো না। আমরা যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, আমরা সবসময় ফেয়ার থাকার চেষ্টা করবো। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে দেখেন এই জায়গাতে একটা বেসিক ডায়াগ্রাম আছে আর্থিং এর, এই যে 3টা প্রশ্ন সহ, মানে 3টা উত্তর সহ, যে আর্থিং লিড, তারপরে আপনার এই যে এই প্রশ্নটা আপনারা অতি সংক্ষিপ্তের জন্য চুজ করতে পারেন, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্থিং এর
ধরো না এই যে বেসিক ডায়াগ্রাম যে আর্থ এটা মেইন সুইচ, সেই জায়গা থেকে যে আর্থ কন্টিনিউটি তার, আর্থিং লিড, আর্থ ইলেক্ট্রো, ঠিক আছে, এই জায়গায় বর্ণনা দেওয়া আছে পরের পেজে যে এইটা কি রকম, ঠিক আছে। দেখেন তারপরে আমরা কয় অধ্যায় গেলাম, আর 7 অধ্যায় গেছি, তারপর 8 অধ্যায়, তাই না। এই যে এইটাতে আবার বৈদ্যুতিক স্থাপনা, এটাতে মোটর আছে, ঠিক আছে, মোটর বৈদ্যুতিক মোটর, হ্যাঁ বৈদ্যুতিক মোটর আছে এইটাতে। দেখেন এই 8 অধ্যায় আছে কি বৈদ্যুতিক মোটর, এইটাও একটা ইম্পর্টেন্ট অধ্যায়। এই জায়গাতে আপনার দিবে যে মোটর ওয়ারিং এর ডায়াগ্রাম আঁকা, মোটর ওয়ারিং এর ডায়াগ্রাম, এই যে মোটর ওয়ারিং এর ডায়াগ্রাম, এই যে এরকম দেখেন ডায়াগ্রাম আছে, এই যে এটা বলছে কি ব্লক ডায়াগ্রাম, এটা একটা ব্লক ডায়াগ্রাম। তারপরে এই জায়গায় আছে যে এই যে একটা সাধারণ ডায়াগ্রাম লেখা আছে, এই জায়গায় চিত্র, যে একটা 3 ফেজ মোটর ইনস্টল করতে গেলে এইভাবে ইনস্টল করতে হয়। প্রথমে একটা মেইন সুইচ থাকে, সেই জায়গার থেকে আবার কি মোটরের মেইন সুইচের যায়, ঠিক আছে, এইটা বাসার মেইন সুইচ, সেই জায়গাতে মোটরের মেইন সুইচের নিতে হয়, সেই জায়গাতে এই মোটরগুলো আবার একটা স্টার্টার দিয়ে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। মোটর আবার আমরা সরাসরি লাইনের সঙ্গে জুড়ে দিতে পারি না, কারণ এই মোটরগুলো কি হয় ডেল্টা বা স্টার কানেকশন থাকে। যদি আমরা সরাসরি লাইনের সাথে দিই, এই ইন্ডাকশন মোটরগুলো প্রথম অবস্থায় ব্যাক ইএমএফ থাকে না, বুঝতে পারছেন, এই জন্য করে আর বাধাটা কম থাকে। প্রথমে যদি আমি সম্পূর্ণ লাইনের সাথে জুড়ে দেই, তাহলে সম্পূর্ণ লাইন ভোল্টেজ যায় আমার কি হবে, এই কয়েলগুলো কি হয়ে যাবে, পুড়িয়ে যাবে, কারেন্ট বেশি প্রবাহিত হয়ে কয়েলগুলো পুড়িয়ে যাবে। এই জন্য একটা নির্দিষ্ট মানের স্টার্টার দিয়ে চালু করা হয়, কারণ স্টার্টারের ভিতর কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটা কি করে কারেন্ট প্রবাহ কমে দেয়, এতে করে আমাদের জি অনেক উপকার হবে স্যার। আরো ভিডিও গুলোর ক্লাস নেন, বিষয়গুলোর ক্লাস নেন, ইনশাল্লাহ আরো ক্লাস নিব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আশা করি। আর আপনার ফ্রেন্ডরা যারা জানে না তাদেরকে উৎসাহ করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে মোটরগুলো স্টার্টার দেখানো, ওই জন্য করে এই জায়গাতে স্টার্টার লাগানো হয়েছে, ঠিক আছে। এই ডায়াগ্রামটা মুখস্থ করবেন। আর এই জায়গা এই যে দেখেন বেশি না 13টা আইটেম দেওয়া আছে, এই 13টা আইটেম মুখস্থ করবেন। আর এই জায়গাতে এই যে সাইজ বা পরিমাণ, আপনি সাইজ এটার সাথে দিলেও পারেন বা সাইজ না দিলেও সমস্যা নাই, আপনার এই পরিমাণগুলো উল্লেখ করবেন। আর এই জায়গাতে এই যে দর, ঠিক আছে, এই দর কখনো মুখস্থ করবেন না, এটা মুখস্থ করে অযথা সময় নষ্ট করবেন না এটা, কারণ আপনাদের আমি জানি আপনারা সবাই টাকা পয়সার মালিক, সবার পকেটেই টাকা থাকে, 2-4 টাকা যাই হোক 10-12 হাজার টাকা হয়তো বা থাকে না, এই টাকাগুলো সব বসে দিবেন এই জায়গাতে, আমার পকেটে এত টাকা ছিল আমি এই যন্ত্রটা এত টাকাতে কিনছি, হ্যাঁ। কারণ এটা যদি আপনি ঠিক মতন করতে চান, তাহলে আপনাকে ওই দোকানের থেকে কি বললাম আমি, কোটেনেশন নিয়ে আসা লাগবে, তাই না, কোটেনেশন আর এই ক্যাটালগ নিয়ে আসা লাগবে, তারপরে আপনি এটা সঠিকভাবে নিরূপণ করতে পারবেন, না হলে কখনো সম্ভব না। পরীক্ষার হলের সময় 3 ঘন্টা, আপনি দোকানে যাবেন কখন, আসবেন কখন, তাই না। সো আপনার জীবনটা এই জায়গাতে অতিবাহিত হয়ে গেল পুরোটাই, পরীক্ষার হলে 1 মিনিট সময় নষ্ট মানে জীবনের 10 বছরের সময় নষ্ট হয়ে গেল, এরকম। তো আপনার এই 13টা মুখস্থ করবেন, ঠিক আছে। আর এই জায়গাতে একটা অঙ্ক দেওয়া থাকে যে আমরা মোটরের সঙ্গে মেইন সুইচ লাগাইতেছি, এই মেইন সুইচটার সাইজ নির্ধারণ করতে হবে তো আমাকে, তাই না। মোটরের সাথে একটা ছোট্ট অঙ্ক দেওয়া থাকে, এই কি মেইন সুইচের সাইজ নির্ধারণ করতে হবে, মোটর কি লাগে, তার লাগে, এই তারের সাইজটা নির্ধারণ করতে হবে, আবার একটা স্টার্টার লাগে, স্টার্টারের সাইজটা তো নির্ধারণ করতে হবে, তাই না। এই 3টা জিনিসের সাইজ নির্ধারণ করার জন্য একটা ছোট অঙ্কর সঙ্গে করে ওনারা দিয়ে দেয় যে এইরকম ম্যাথ। তাহলে এখন এই জায়গায় দেখেন এই যে একটা ম্যাথ দিছে, এই জায়গায় বলছে যে 20 এইচপি ক্ষমতা সম্পূর্ণ একটা 400 ভোল্টের 3 ফেজ ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং, দক্ষতা 90%। তাহলে মোটরটি ইনস্টল করতে তারের সাইজ, মেইন সুইচের সাইজ ও স্টার্টারের মাধ্যমে মোটরটির সংযোগ চিত্র অঙ্কন করে দেখাও, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি বলছে 20 এইচপি ক্ষমতা সম্পূর্ণ, এই জায়গায় আমরা জানি যে মোটর কি করে, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তর করে, মানে বৈদ্যুতিক এনার্জিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। তাহলে এইটা দেওয়া আছে এইচপি হলো হর্স পাওয়ার, মানে অশ্ব ক্ষমতা, ঠিক আছে। এইটা হলো আপনার আউটপুট, মোটরের আউটপুট। আর এই যে দেখছে 90% এটা হলো দক্ষতা, আর এই 0.8 এটা হলো পাওয়ার ফ্যাক্টর, এগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। তাহলে দেখেন এই জায়গাতে আমরা জানি কি মোটরের ইনপুট লাগবে আমাকে, যে মোটরটা কত কারেন্ট ইনপুট হচ্ছে, কারণ তারের ভিতর দিয়ে তো কারেন্ট প্রবাহিত হবে, আউটপুটের তো আমার কোনো তার থাকে না, আউটপুটে একটা শ্যাফট থাকে, তার সঙ্গে লোড লাগানো থাকে, তাই না, তার সঙ্গে লোড লাগানো থাকে, অনেক সময় পাম্প লাগানো থাকে, অনেক কিছুই লাগানো থাকে। ম্যাথ এইটা করাতে হবে না, দেখেন আমি বলে দিচ্ছি এমনিতেই বুঝতে পারবেন। আমরা জানি কি মোটরের আউটপুট এত আছে 20 এইচপি, তাহলে এইচপি হলো যে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, এইচপি হলো
মেকানিক্যাল এনার্জি। যদি ইম্পর্টেন্ট হয় মানে কি এটা ইম্পর্টেন্টই, দেখেন আপনি এমনিতেই পারবেন এইটা। তো আচ্ছা ঠিক আছে, দেখেন এটা জাস্ট কারেন্ট বের করতে হবে আমার। মোটরের আউটপুট দেওয়া আছে, এই জায়গায় আমাকে বলছে 20 এইচপি ক্ষমতা সম্পূর্ণ, ঠিক আছে, বলছে 20 এইচপি ক্ষমতা সম্পূর্ণ। এটার আমি কোনোদিন দেখছি কোনো সূত্র আছে এটার? এটার সঙ্গে পরিচয় না। আমি কার সঙ্গে পরিচিত? ওয়াট বা কিলো ওয়াটের সঙ্গে পরিচিত। তাহলে আমি এটা ওয়াটে কনভার্ট করে নিবো। এই যে 746 দ্বারা গুণ করবো। আমরা জানি 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। আর যদি বিটিসি এককে যাই আমরা 735 ওয়াট দিব। তাহলে আমরা সচরাচর বিটিসি এককে করি না, আমরা এইটাতেই করি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে দেখেন এটা আউটপুট বের হলো আমার এত ওয়াট, এটা আসবে এত ওয়াট। তাহলে আমার কি এটা আউটপুট এনার্জি, মোটরের আউটপুট এনার্জি হলো যান্ত্রিক পাওয়ার। এটা তো আমার কোনো তারের প্রয়োজন হয় না এখানে। আমার মোটরের ইনপুট এনার্জি হলো ইলেকট্রিক্যাল পাওয়ার, যেখানে আমাকে তার দিয়ে সংযোগ করতে হয়। তাহলে দেখেন ইনপুট না ইনপুট, তাহলে আমরা জানি কি ইটা ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ঠিক আছে। তাহলে আমরা ইটার মান দেওয়া আছে 90% মানে 0.9, আউটপুট কত 20 গুণন 746 ডিভাইডেড বাই ইনপুট। তাহলে ইনপুট ইকুয়াল টু কি হইতেছে আমাদের, কত হইতেছে, এই যে দেখেন 20 গুণন 746 ডিভাইডেড বাই 0.9 কত আসছে দেখেন 16,577.78 ওয়াট, ঠিক আছে। তাহলে এই জায়গায় তোমার পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে cos থিটা না, cos থিটার মান দেওয়া আছে কত 0.8, আর ভোল্টেজ লাইন ভোল্টেজ দেওয়া আছে কত 400 ভোল্ট না, হ্যাঁ 400 ভোল্ট দেওয়া আছে। তাহলে আমরা 3 ফেজের ক্ষেত্রে জানি কি P ইকুয়াল টু √3 VL IL cos থিটা। তাহলে আমার এই দরকার IL এর মান, তাহলে P ইকুয়াল টু √3 VL cos থিটা। তাহলে P এর মান কত 16,577.78 ডিভাইডেড বাই √3 গুণন 400 গুণন cos থিটার মান কত 0.8 না। এখন এই যে আমরা ক্যালকুলেশন করি √3 30 অ্যাম্পিয়ার আসছে না, 30 অ্যাম্পিয়ার আসছে, ঠিক আছে 30 অ্যাম্পিয়ার আসছে। তাহলে এখন দেখেন এই 30 অ্যাম্পিয়ার, তাহলে আমরা জানি কি তারের সাইজ বের করতে গেলে কি হয় 1.25 গুণ বেশি দিতে হয়। তাহলে 30-এর আমরা কি নেবো 1.25 গুণ বেশি নিয়ে দেখবো যে কত কারেন্ট যাইতেছে। তাহলে আমরা 30 গুণন যদি 1.25 দেই তাহলে কত 37.5 অ্যাম্পিয়ার। তাহলে 37.5 অ্যাম্পিয়ার তার পাওয়া যায় না, একবার ডাইরেক্ট 40 অ্যাম্পিয়ার তার নিতে হবে আমাকে, ঠিক আছে, ডাইরেক্ট 40 অ্যাম্পিয়ার তার ইউজ করতে হবে। তারপরে যদি আমরা এখন আপনার এই যে কি করে বলে মেইন সুইচের তার মেইন সুইচ নির্ধারণ করি, তাহলে কত আছে 30 গুণন এটার কত দিব 200% বা 2 গুণ 200% দিতে হবে, একবার 100 ভাগ দিলে এই যে 60 অ্যাম্পিয়ার লাগবে, ঠিক আছে 60 অ্যাম্পিয়ারের মেইন সুইচ লাগবে আমার, বুঝা গেছে। মেইন সুইচের কত হবে, মেইন সুইচ 60 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আপনারা এইভাবে লিখবেন, এই যে এই জায়গাতে আমরা যেটা তারের সাইজ বের করলাম আর মেইন সুইচের সাইজ বের করলাম, সেইটা এই জায়গাতে আপনারা অবশ্যই লিখে দিবেন যে এত অ্যাম্পিয়ারের তার ইউজ করছি আমরা, যে জায়গায় তার লেখা আছে আর যে জায়গায় মেইন সুইচ লেখা আছে, যে এই জায়গাতে এত অ্যাম্পিয়ার রেটিং এর মেইন সুইচ আমরা ইউজ করছি, যে এই জায়গায় মডেল লেখা আছে যে সাইজ এখানে দিয়ে দিবেন যে এত অ্যাম্পিয়ার রেটিং, বুঝতে পারছেন। সো ক্লিয়ার। তারপরে দেখেন নেক্সট, এই যে এইগুলার ভিতর এই যে এইগুলা তেমন একটা আসে না, 9 অধ্যায়, তাই না, নিম্নচাপের ওভারহেড লাইন। এইটা একটা প্রশ্ন, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আপনারা অবশ্যই আঁকানো শিখবেন সবাই। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা, এইটা একটা জেনারেটিং স্টেশন থেকে কিভাবে আমাদের কনজিউমার পর্যন্ত লাইন আসলো, তাই না। আমাদের এটা হলো জেনারেটিং স্টেশন বা যেখানে বলে বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্র এই জায়গায়, সেই জায়গাতে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপন্ন হয়েছে, সেইটা আবার আমরা
বৈদ্যুতিক বাংলাদেশে মানে জেনারেশন ভোল্টেজ 11 কেবি থেকে শুরু করে সর্বোচ্চ এখন মনে হয় 24.75 কেবি, ঠিক আছে, 24.75 কেবি এই মাতারবাড়ি একটা ইউনিটে উৎপন্ন হয়। কিন্তু এখন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটা বর্তমানে কয়লা সংকটের কারণে অফ আছে, ঠিক আছে। তাছাড়া আশুগঞ্জে চলমান 22.75 কেবি আছে জেনারেটিং স্টেশন। এইটা আবার বহু দূর প্রেরণ করার জন্য করে কি করা হয়, উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়। উচ্চ ভোল্টেজে রূপান্তর করলে লস কম হয়, অনেক সুবিধা পাওয়া যায়। এই জন্য করে এই যে ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজটা বেশি করা হয়, স্টেপ আপ আর ডাউন করা হয়, ঠিক আছে। এই জন্য করে এই জায়গাতে একটা ট্রান্সফরমার দিচ্ছে, এটা স্টেপ আপ ট্রান্সফরমার। তারপর এটা হলো প্রাইমারি ট্রান্সমিশন, তারপরে আবার একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়েছে, দিয়ে আবার এই জায়গাতে আবার একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করছে, দিয়ে এই জায়গাতে একটা রিসিভিং সাব স্টেশন আছে, ঠিক আছে। যে এটা আপনার হাই পাওয়ার করছে, রিসিভ করছে, করার পরে আবার এটা আমার 230 কেবি 132 কেবি কনভার্ট করছে, মানে 230 কেবি স্টেপ ডাউন করে 132 কেবি বানাইছে, বুঝা গেছে। তারপরে আপনার এই জায়গাতে আবার দেখেন এই যে 132 কেবি 33, মানে এই যে যেগুলো সাব স্টেশন আছে, আমরা সবাই যে পল্লী বিদ্যুৎ ডেস্কো যাই যে এটার আন্ডারে আসি, আমরা এই ডিস্ট্রিবিউশন সাব স্টেশন গুলো চিনি। এই জায়গা 33 কেবি এদেরকে দেয়, ওনারা কিনে নেয় 33 কেবি, ঠিক আছে। সেই 33 কেবিকে ওনারা আবার 11 কেবি কনভার্ট করে বিভিন্ন সাইডে দিয়ে দেয়। সেই জায়গাতে আবার ওগুলাতে আবার দেখবেন যে পোলের উপর, 2টা পোলের উপর বড় বড় ট্রান্সফরমার বসানো আছে, আবার একটা পোলের সাথে 3টা ট্রান্সফরমার ঝুলানো আছে। এই জায়গাতে 11 কেবি কি করছে ওনারা 440 ভোল্ট বা 400 ভোল্টে কনভার্ট করে সেই জায়গাতে ওই 3 ফেজ 4 তার স্টার সংযোগ থাকে, ওখান থেকে আমরা আবার সিঙ্গেল ফেজ ব্যবহার করি, আবার 3 ফেজও ব্যবহার করি প্রয়োজন বোধে। এই যে একবার কনজিউমার পর্যন্ত চলে আসছে গ্রাহকের এনার্জি মিটার। তারপরে দেখেন এই জায়গায় ওভারহেড লাইন, না এই ওভারহেড লাইনের এস্টিমেট আপনারা এইটা পড়বেন অবশ্যই, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওভারহেড লাইনের এস্টিমেট এই যে দেখেন 19টা সম্বন্ধে সমন্বয়ে গঠিত, প্রত্যেকটাতে 19টা আছে, প্রত্যেকটাতে 19টা আছে, ঠিক আছে। প্রত্যেকটা যে কোনো একটা মুখস্থ করবেন আপনারা, যে কোনো একটা, ঠিক আছে। ওভারহেড লাইনের এস্টিমেট যে কোনো একটা মুখস্থ করবেন। আর এই জায়গার থেকে এই যে ফিডার কাকে বলে, ডিস্ট্রিবিউটর কাকে বলে, এগুলা আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ফিডার কাকে বলে, ডিস্ট্রিবিউটর কাকে বলে, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। এই এক্সপিরিয়েন্স আমি অনেকদিন হলো ক্লাস নেই, তো বুঝে পড়লে ভালো হবে। এটা আপনাকে আগের থেকে আপনার টার্গেট করা লাগতো, যেহেতু এখন আপনার সামনে পরীক্ষা চলে আসছে, আপনি এখন গাড়ির সম্মুখীন হয়ে গেছেন, মানে গাড়ি আপনাকে এখন লাগিয়ে দিবে ভাব রাস্তায়। কিন্তু এখন আপনি কোন দিকে দৌড়াবেন, আপনাকে এইটা এখন ওই জায়গায় দাঁড়িয়ে থেকে ঠিক করলে চলবে না। এখন আপনি যেই দিকে পাবেন বাঁচা যাবে সেই দিকে দিতে হবে, আপনাকে সেই দিকে দৌড় দিতে হবে, বুঝতে পারছেন। আপনারা এখন এইরকম অবস্থানে আছে, কারণ পরীক্ষা 2 দিন পরেই। এইটা যদি আগে থেকে ট্রাই করতেন অনেক ভালোভাবে বুঝাইতে পারতাম আমি। যা এই সেমিস্টারে যা হয়েছে হয়েছে, নেক্সট সেমিস্টারে ইনশাল্লাহ আপনারা আগের থেকেই চেষ্টা করবেন ভালো কিছু শেখার। যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়েন, ইলেকট্রিক্যালের সব দিকেই সুযোগ, ঠিক আছে। জব ফিট প্লেসে আপনার গভর্নমেন্ট জবে অনেক সুযোগ আছে, তারপরে আপনার প্রাইভেট সেক্টরেও অনেক সুযোগ আছে। যদি আপনি ভালো কিছু শিখে যাইতে পারেন ডিপ্লোমা থেকে, তাহলে আপনি সব জায়গাতেই ডিমান্ড পাবেন, ঠিক আছে। সেই জন্য করে আপনাকে এখন থেকে এক্সপার্ট হইতে হবে সব বিষয়ে, থিওরিতেও প্র্যাকটিক্যালেও। থিওরি যদি আপনি ঠিক মতো না জানেন, তাহলে প্র্যাকটিক্যালে খুব একটা ভালো ফল দেখবেন। প্র্যাকটিক্যাল এখনকার আপনি যদি যন্ত্রপাতি কখনো না দেখেন, তাহলে আপনি তো চিনবেনই না। কারণ যে সাইকেল চালাচ্ছে আর যে সাইকেলের কিভাবে চালাই যায় বসে থেকে মুখস্থ করছে, তার থেকে যে সাইকেল চালাচ্ছে ওই জায়গা তো পরে যে হাত ভাঙছে, তাও আপনার থেকে বেশি শিখছেও, ঠিক আছে। তারপরে দেখেন এই অধ্যায়ের আরেকটা প্রশ্ন আছে, ওভারহেড লাইনের ব্যবহৃত উপাদান সমূহের নাম লিখো, ঠিক আছে। এইটা পড়বেন অতি সংক্ষিপ্ত। তারপরে এই অধ্যায়ে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আর একটা এই যে সাব স্টেশনের, এটা হলো ইনডোর সাব স্টেশন বলে। এইটা আপনার সব জায়গাতেই লাগবে, বিএসসি বলেন, তারপরে আপনার জব প্রিপারেশন বলেন, যেখানেই যান এই প্রশ্নটা আপনাকে লাগবে। এই যে সাব স্টেশনের চিত্র, এটাকে বলে ইনডোর সাব স্টেশন, ঠিক আছে। এই জায়গা দেখেন প্রথমে একটা আইসোলেটর দেওয়া আছে, সেই জায়গা থেকে আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে নিয়ে একটা সার্কিট ব্রেকার পাশে কি ট্রান্সফরমার। সার্কিট ব্রেকার থাকলে ওই জায়গায় এইরকম একটা চিহ্ন থাকবে, এটার নাম হলো কারেন্ট ট্রান্সফরমার। এটা আপনারা আলোচনা করবেন। এই কারেন্ট ট্রান্সফরমার মেজারমেন্ট 2 নামে একটা সাবজেক্ট আছে আপনাদের 6 সেমিস্টারে, সেই জায়গায় এই কারেন্ট ট্রান্সফরমার খুব ভালো মতন পড়বেন, ঠিক আছে। তারপরে ট্রান্সফরমার দিয়ে এই যে কনজুমার দিয়ে দিয়েছে সাপ্লাই, আবার একটা সার্কিট ব্রেকার দিয়েছে, যাতে কনজুমারের কোনো অসুবিধা না হয়, ফল্ট হলে যাতে ট্রিপ করে দেয়।
তারপরে এই দশম অধ্যায় সম্বন্ধে আপনারা সবাই জানেন যে কেউ যদি বিদ্যুৎ আঘাত পায় তাকে স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া লাগে, তারপরে তার মুখের ভিতর বাতাস দিতে হয়, পারলে শুকনা কাটতে মাথার বাড়ি দিয়ে যদি না মারা যায় আবার মেরে দিতে হয়। ঠিক আছে, এরকম করে আমাদেরকে এই যে বৈদ্যুতিক বিধি মেনে চলতে হয়, যে একজন বিদ্যুৎ আঘাত পাইলে কেউ যদি বিদ্যুৎ আঘাত পায় সেই যেন এইরকম পদক্ষেপগুলো গ্রহণ করে। বুঝা গেছে? তাহলে দেখেন আমাদের এই পর্যন্ত এই আমাদের বইয়ের আলোচনা। আমি প্রায় খুঁটিনাটি সব বলে দিছি, অনেক অধ্যায়। আপনারা বিশেষ করে অতি সংক্ষিপ্ত সালের প্রশ্নগুলো কখনো ছাড়বেন না। ঠিক আছে, এইগুলা অতি সংক্ষিপ্ত আমি যেগুলা বলেছি এগুলাতে তো অবশ্যই বেশি গুরুত্ব দিবেন। এছাড়াও যেগুলো বেশি সালে আসছে এগুলো একটাও ছাড়বেন না, বা সালের প্রশ্ন আপনারা ছাড়বেন না। তাহলে আপনারা আশা করা যায় অতি সংক্ষিপ্ত সব কমন পাবেন। আর রচনামূলক আমি দেখেই দিছি প্রায় অনেকগুলা। এইগুলার মধ্যে যদি আপনারা কন্টিনিউ পড়াশোনা করেন ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। হ্যাঁ, ফিফথ সেমিস্টারের কোর্স আমরা করাবো, তবে এখন ফিফথ সেমিস্টারের কোর্স তো মাত্র এখন পরীক্ষা চলতেছে, আমরা শুরু করব। আপনি কোন পলিটেকনিক থেকে বলছিলেন? তারাজুল ইসলাম, একটু কমেন্টে জানাবেন। আচ্ছা ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা যারা যারা জয়েন করেছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমার অনেক কথাবার্তা শুনলেন, আমি হয়তো অনেক কথাবার্তা একটু আলাদা সাইডে বলছি, তো কেউ কিছু মনে করবেন না। আমি মজা করে শুধু, যদি আমরা রোবটের মতন কথাই বলি তাহলে ওই পড়া কখনো মনের মধ্যে ঢোকে না। যদি আমরা কথা বলতে বলতে একটু অন্য সাইডে আলোচনা করি তাহলে আমরা সেটা ভালো বুঝতে পারি। ঠিক আছে, তো আপনারা হয়তো বা মজা পান নাই, হয়তো বা আবার কেউ মজা পাইছেন ক্লাস করে, হয়তো বা যারা মজা পান নাই তারা হয়তো বা আমাকে একটু কমেন্টে জানাবেন যে স্যার আপনার ক্লাস এইরকম, বা যার ভালো লাগছে তারা অবশ্যই জানাবেন। আর আপনারা যারা নেক্সট সেমিস্টার থেকে ভালো মতন প্রথম থেকে স্ট্রাগল করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সব সময়। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমরা নেক্সট ক্লাসে আগামীকাল আমাদের ডিসি মেশিন ক্লাস ছিল এই রাত 8টায়। ঠিক আছে, সেইটা আমরা কিছু আর ষষ্ঠ সেমিস্টারের একটা ব্যাচের কারণে আমরা ওইটা আবার শিডিউল চেঞ্জ করে সন্ধ্যা 6টা থেকে দিয়ে দিছি। ঠিক আছে, আপনারা সন্ধ্যা 6টায় জয়েন করবেন, তাও আমাদের সকালবেলা আমরা নোটিশ দিয়ে দিব আমাদের এই পেজে। ঠিক আছে, আপনারা সবাই দেখে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি সবাই। প্রিয় শিক্ষার্থীরা, স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে এই সাবজেক্ট উপস্থাপন করলো। স্যারের দিক নির্দেশনা এবং স্যার যেগুলো ইম্পর্টেন্ট আমাদেরকে দেখাইলো, এইগুলো যদি আমরা সঠিকভাবে ফলো করি এবং এই ইনস্ট্রাকশন মেনে যদি আমরা সেমিস্টার ফাইনাল প্রস্তুতিটা নিতে পারি, আল্লাহর রহমতে আমরা খুব ভালো একটা রেজাল্ট করব। আর এতক্ষণ স্যারের সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ। আর আপনারা সবাই জানেন এডুকেয়ার আপনাদের জন্য স্পেশাল কিছুই আনবে এবং আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিবে এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা আপনাদের চাই সেমিস্টার ফাইনাল ফ্রি যে কোর্সগুলো দিতেছি, ফ্রি সাজেশনগুলো দিতেছি, প্রস্তুতিমূলক ম্যাথগুলো দিতেছি, আপনাদের যে কোনো সমস্যা হইলে আমাদের যে সাপোর্ট নাম্বার আছে সেখানে আপনি নক করবেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এখানে আপনি নক করবেন। মনে করেন যে আপনার একটা ম্যাথ করতে করতে খুবই সমস্যা, সেই ম্যাথটা আপনি আমাদের পেজ অথবা আমাদের যে সাপোর্ট নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যদি নক করেন, আল্লাহর রহমতে সেই বিষয়ে আপনাকে বুঝিয়ে দিবে আমাদের যে সাপোর্ট টিমে যারা আছে। আমরা চাই আপনারা প্রস্তুতি নেন ভালোভাবে এবং রেফার্ট মুক্ত রেজাল্ট করেন, কারণ আমাদের বাবা মা, পরিবার অথবা আমাদেরকে যারা পরিচালনা করতেছে তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে আমাদের এই ডিপ্লোমাতে ভর্তি করে, কিন্তু দিন শেষে রেজাল্ট দিলে দেখা যায় রেফার্ট সংখ্যাটা অনেক বেশি। এই জন্যই আপনাদেরকে ভালো একটা গাইডলাইন এবং পরামর্শ দেওয়ার জন্য এই আয়োজন আমাদের। আমরা চাই আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ক্লাসে যুক্ত করে দেন এবং তাদের সাথে শেয়ার করেন। আশা করি আপনারা আমাদের থেকে বেস্ট কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে। আর স্যারের জন্য সবাই দোয়া করবেন। স্যার অনেক ভালো মানুষ এবং দেখলেন তো স্যার অনেক রোমান্টিক আছে। আর স্যারের ক্লাসগুলো কেমন লাগছে আপনারা যখনই দেখেন একটু কমেন্ট করে জানাবেন, কারণ স্যার হচ্ছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে
2020 সালে ডিপ্লোমা কমপ্লিট করছে এবং তারপরে থেকেই একটা পলিটেকনিকের সাথে যুক্ত আছে টিচার হিসেবে, সেখানে কাজ করতেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।